দেখছেন স্বপ্নধারা নিউজের এক্সট্রা সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। এই মাসে যদি ফেব্রুয়ারির রাজনীতি দেখি, ফেব্রুয়ারির রাজনীতি কিন্তু অনেকগুলো বিষয় আছে, রাজনৈতিক বিষয় আছে, সেই সঙ্গে বিক্ষোভের শহরে যেন পরিণত হয়েছে ঢাকা। বিভিন্ন দাবি দাবার আদায়ের একটা শহরে পরিণত হয়েছে ঢাকা। বিভিন্ন জায়গা আমরা তিতুমির কলেজে দেখছি যেটি বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি শ্যামলীতে, সেখানে যারা জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছিলেন, সে আহতরা পুনর্বাসন, চিকিৎসা এবং স্বীকৃতির দাবিতে রাস্তায় নেমে এসেছিলেন। এবং সারা দিনই আজকে এই ঘটনাগুলোর কারণে কিন্তু রাজধানী জুড়ে আমরা যানজটের চেয়েও মানুষের যে কষ্টের চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই ব্যাপারগুলো আলোচনা হচ্ছে, যেহেতু এখন সরকার নানাভাবে সরকারের মহল থেকেও নানা ধরনের বিবৃতি দেওয়া হচ্ছে। আমরা আসলে এই বিষয়গুলো কথা বলবো যে ফেব্রুয়ারিতে রাজনীতির কেমন হবে। আজকে আমাদের বিষয় এটি। দুজন অতিথি আছেন, একটু পরিচিত হয়ে নেই। আমাদের সঙ্গে আছেন মাসুমুর রহমান খলিলি, তিনি নির্বাহী সম্পাদক দৈনিক নয়া দিগন্ত, এবং আছেন মোহাম্মদ রাশেদ খান, তিনি সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। রাশেদ খান, আপনাকে দিয়ে শুরু করি। বলছিলাম যে ফেব্রুয়ারি মাসে রাজনীতি নিয়ে কথা বলবো। আমি যদি আজকের প্রধান শিরোনামগুলো দেখি, তাহলে 1 নম্বর শিরোনাম হচ্ছে গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা যত টাকা লাগে দেবে সরকার। অর্থাৎ আজকে সারাদিন ধরে, গতকাল রাত থেকেই এই শ্যামলীতে যারা গণ অভ্যুত্থানে আহত হয়েছিলেন, তাদের অনেকেই, আহতদের অনেকে রাস্তায় নেমে এসেছেন। তাদের দাবি পুনর্বাসন, চিকিৎসা এবং স্বীকৃতি। যদি আমি আজকের হিসেব বলি, আজকে গণ অভ্যুত্থানের 5 মাস 28 দিন পূর্ণ হলো। এই 5 মাস, প্রায় 6 মাসের সময় এই আহতদের রাস্তায় নেমে আসা, পুনর্বাসনের দাবি করা, সুচিকিৎসার দাবি করা, স্বীকৃতির দাবি করা, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, আমরা যখন সরকারের সাথে সংলাপ হয়েছে বা বৈঠক হয়েছে, তখন আমরা সরকারকে বলেছিলাম যে যারা শহীদ হয়েছে সেই পরিবারকে আপনারা ন্যূনতম 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেন, এবং যারা আহত হয়েছে এদের সমস্যা বা এদের আহতর যে মাত্রা সেইটা ভেদে 50 লাখ টাকা, 40 লাখ টাকা, 10 লাখ টাকা এইভাবে ক্ষতিপূরণ দেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই আহতরা তারা সঠিক চিকিৎসা পায়নি, এই অভিযোগ তারা করছে। এর আগে আমরা দেখেছিলাম যে যিনি স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন তাকে অবরুদ্ধ করেছিল। আজকে সরাসরি তারা কিন্তু ফাঁসির দড়ি গলায় নিয়ে তারা যমুনা ঘেরাও করেছে। আমি জানি না আসলে সরকার কেন এই আহত যারা যোদ্ধা তাদেরকে সঠিকভাবে চিকিৎসা দিতে পারলো না। তবে এটিও মাথায় রাখতে হবে, এই ধরনের অভিযোগ কিন্তু আছে যে আহত নামধারী আহত লীগ তারাও কিন্তু জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট বা হাসপাতাল বা পঙ্গু হাসপাতাল, সেখানে তারা এক ধরনের জুয়া খেলছে, খেলাধুলা করছে, আনন্দ ফুর্তি করছে। এই ধরনের ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এবং আপনি জানেন যে শহীদ মিনারে আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপরে এই আহত লীগ নামধারী তারা 10-15 জন হামলা চালিয়েছিল। তাদেরকে পরবর্তীতে গ্রেপ্তার করে এবং এরপরে নাগরিক কমিটির যিনি মুখপাত্র রয়েছেন সার্জিস আলম এবং একই সাথে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যিনি সিইও যিনি রয়েছেন মুগ্ধর ভাই স্নিগ্ধ, এই দুইজনের সহযোগিতায় পরবর্তীতে এই আহত লীগের 10-15 জন তারা কিন্তু এই জায়গা থেকে মুক্তি পায়। 4 জনকে গ্রেপ্তার করেছিল, 4 জন না 2 জনকে সম্ভবত গ্রেপ্তার করেছিল। তারা কিন্তু মুক্তি পেয়ে যায় গ্রেপ্তারের 10 থেকে 11 ঘন্টার মাথায়। অর্থাৎ আরেকটি তথ্য আমার কাছে রয়েছে, সেটি হলো যে এই সরকারের একটি গোষ্ঠী বা একটি মহল তারা কি করেছে, তারা আহত কিছু মানুষকে তারা সুস্থ হয়ে গেছে, তাদেরকে আসলে বিভিন্ন হাসপাতালে রেখে দিয়েছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য, যখন মনে করেন রাজনৈতিক দলগুলো তারা দাবি করবে ইলেকশনের বা রোডম্যাপের, এই আহতদেরকে রাস্তায় নামিয়ে দিবে, রাস্তায় নামিয়ে বলবে যে এখনো পর্যন্ত বিচার হলো না গণহত্যার বিচারের আগে কিসের ইলেকশন। দেখেন, এই আহতদের দিয়ে শহীদ মিনারের প্রোগ্রাম বানচাল করাচ্ছে সার্জিস আলম এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও মুগ্ধর ভাই স্নিগ্ধ, তিনি এদেরকে জামিন করাচ্ছে এবং অন্যদিকে আবার এদের প্রয়োজনে এদেরকে আবার কাউকে রাস্তায় নামিয়ে দিচ্ছে। আবার শুধুমাত্র এরা না, আবার যারা প্রকৃত আহত, দেখেন তারা যখন রাস্তায় নামছে প্রতিবাদের জন্য, তখন আবার কিন্তু এইভাবে বলা হচ্ছে যে এরা তো আহত লীগ। আমি আজকে দেখলাম যারা প্রতিবাদ করছে তাদের ভিতরে একটি অংশ প্রকৃতপক্ষে তারা আহত হয়েছিল এবং আমাদের অফিসেও এসেছিল। আমরা দেখলাম যে একজনের আপনার বুকে গুলিবিদ্ধ হয়েছে, বুকটা অপারেশন করেছে তো বুকটা এইভাবে নিচু ভাঁজ হয়ে গেছে।
এরা এখন বলছে যে ঠিকমতো চিকিৎসা পায়নি, আমাদেরকে ঠিকমতো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এবং এটিও দেখেছি যে শরীফ নামের যে আহত লীগের একজন কর্মী ফারুক হাসানের উপর হামলা চালিয়েছিল, আজকের আন্দোলনে কিন্তু তারাও রয়েছে এবং প্রকৃত যারা আহত হয়েছে তারাও রয়েছে। তার মানে কি? তার মানে এখন যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনের পিছনে যেমন কেউ আবেগে গিয়েছে, প্রকৃত ক্ষতিপূরণের দাবির জন্য গিয়েছে, আবার কেউ কিন্তু আহত লীগও গিয়েছে। এই ক্ষেত্রে আসলে একটি ষড়যন্ত্র আমার কাছে মনে হচ্ছে। দেখেন, এই মুহূর্তে হঠাৎ করে বিভিন্ন জায়গায় আন্দোলন, আমার মনে হয় আপনি প্রশ্ন করবেন, তার আগে আমি উত্তর দিয়ে দিই। সেটা হলো, আজকে ঢাকা শহর পুরোটা স্থবির ছিল। কেন? হঠাৎ করে এই অভ্যুত্থানের পরে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা দাবি করছে যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে। অন্যদিকে আমরা দেখছি যে 7 কলেজের শিক্ষার্থীরা তারা দাবি করছে, মানে তিতুমির সহ, যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় আপনার ঘোষণা করতে হবে। আজকে আপনার শিক্ষা উপদেষ্টা বলেছে যে শুধুমাত্র তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে আমরা রাজি না, আমরা পারবো না। তবে এই যে 7টি কলেজ, এই 7টি কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার একটি আলোচনা আছে, পজিটিভ সিগন্যাল। তো এই পজিটিভ সিগন্যাল থাকার পরেও কেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা আলাদা করে আন্দোলন করছে? আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে কেউ কেউ ছাত্রলীগের কর্মীরা এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি অনেককে দেখেছি পোস্ট করতে, ছবি সহ মার্ক করে, যে এরা ছাত্রলীগের কর্মী। হ্যাঁ, সাধারণ শিক্ষার্থীদের একটি আবেগ থাকতে পারে, কিন্তু সেই আবেগকে পুঁজি করে ছাত্রলীগ, আওয়ামী লীগ বিভিন্ন আন্দোলনকে উস্কে দিচ্ছে। ঠিক একইভাবে এই যে আহতরা আন্দোলন করছে, এই আন্দোলনকে কিন্তু ছাত্রলীগ, আওয়ামী লীগ তারা কিন্তু পুঁজি করে, তারা কিন্তু এর ভিতরে তাদের কর্মীদেরকে ঢুকিয়ে দিচ্ছে, ফুয়েল দিচ্ছে, কাউকে টাকা পয়সা দিয়ে নামিয়ে দিচ্ছে। ঠিক একইভাবে শিক্ষার্থীরা আন্দোলন কিন্তু এ ধরনের বিভিন্নভাবে আওয়ামী লীগের উস্কানির ফাঁদে পা দিচ্ছে। এর আগে দেখেন যে মোল্লা কলেজ এবং কবি নজরুল কলেজ বা সোহরাওয়ার্দী কলেজের মধ্যে যে ধরনের সংঘর্ষ হলো, কি দাবি? কোনো দাবি ছিল না। তারা বলে মেগা মানডে, সুপার সানডে, এই সকল দাবিতে তারা কিন্তু সংঘর্ষে লিপ্ত হলো। এই মুহূর্তে বাংলাদেশে যত আন্দোলন হচ্ছে, সব আন্দোলন না, বাট অধিকাংশ আন্দোলনের পিছনেই আওয়ামী লীগের হাত রয়েছে, ষড়যন্ত্র রয়েছে। প্রত্যেকটা আন্দোলন আমি মনে করি একটি ষড়যন্ত্রের অংশ। আচ্ছা, আমি নিশ্চয়ই জানতে চাইবো আপনার কাছে যে তাহলে আপনারা কি করছেন, কিন্তু একটু অন্য বিষয় আলোচনা করে আসি। আমি একটু মাসুদুর রহমান খলিল আপনার কাছে জানতে চাই, এই বিষয় নিয়ে একটু জানতে চাইবো আপনার কাছে। আমি একটু জানতে চাই যে এই 6 মাস হলো এখনও আহতরা সুচিকিৎসার জন্য রাস্তায় তাদের নামতে হচ্ছে, পুনর্বাসনের জন্য নামতে হচ্ছে, স্বীকৃতির জন্য নামতে হচ্ছে। 6 মাসে কি যে পরিমাণ আহত হয়েছে এই আন্দোলনে, 6 মাসে কি আসলে বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থা এতই খারাপ যে তাদের সুচিকিৎসার ব্যবস্থাটা করা হলো না, মানে করা সম্ভব হলো না? এখানে দুটো বিষয় আছে। একটা তো রাশেদ সাহেব উল্লেখ করলেন, সেটা হচ্ছে যারা আসলে আন্দোলনের ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলনে আহত বা পঙ্গু হয়নি, তারাও কিন্তু এই আন্দোলনে নেমে গেছে এবং একটা রাজনৈতিক পক্ষ থেকে এখানে উস্কানি দেওয়া হচ্ছে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক এটাও ঠিক, যারা আসলে 5ই আগস্টের আগের আন্দোলনে আহত হয়েছিলেন, পঙ্গু হয়েছিলেন, তাদের যে ধরনের চিকিৎসা দেওয়ার প্রয়োজন ছিল সেই চিকিৎসার ব্যবস্থাটা করা যায়নি। তার মানে রাষ্ট্র কোনো কাজই করেনি এটি আমি বলবো না। তবে এই 5ই আগস্টের পরে রাষ্ট্রের যে স্বাভাবিক কর্মকাণ্ডকে গোছানোর জন্য যে গুরুত্বটা দিতে হয়েছে সরকারকে, সেই জায়গায় তারা এই যে আহত যারা পঙ্গু আছে তাদের চিকিৎসার জন্য যথাযথ গুরুত্ব দিতে পারে নাই। এটা তাদের ব্যর্থতা। তবে একই সাথে এটাকে আমি দুইভাবে দেখব। একটা হচ্ছে কি, তারা অন্য যেসব কাজগুলি করেছে এখানে সাফল্যের একটা বিষয় আছে। যেমন ধরেন, আমরা 5ই আগস্টের পরে দেখছিলাম যে পুলিশের মধ্যে এক ধরনের অকার্যকারিতা, তারা কোনো কাজই করে নাই। ওই সময় ছাত্ররা এসে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে এবং সামরিক বাহিনী আইনশৃঙ্খলা রক্ষার একটা কাজ করেছে। এর বাইরে আমরা যেটা দেখি, সিভিল ব্যুরোক্রেসির মধ্যে আগের সরকারের আমলে যেভাবে সাজানো হয়েছিল, তারাই কিন্তু এই সরকারের প্রশাসন চালাচ্ছে। একই ধরনের প্রায় কাছাকাছি পরিস্থিতি হচ্ছে পুলিশ প্রশাসন অথবা নিরাপত্তা প্রতিষ্ঠান। তো স্বাভাবিকভাবেই একটা সরকার 15 বৎসরের স্বৈরাচারের পরে যদি আসে, সব কিছুকে স্বাভাবিক করার জন্য একটা টাইম নেই। তবে সেই টাইমটা 6 মাস একটু বেশি হয়ে গেছে। আর এখন যে সিদ্ধান্তটা, নতুন সিদ্ধান্তটা আমরা আজকে সংবাদ শিরোনামে দেখলাম, সেটা হচ্ছে একটা অধিদপ্তর করা হচ্ছে জুলাই ফান্ড আহতদের কেন্দ্র করে। এই অধিদপ্তরটা সম্ভবত মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে হবে। এখন হচ্ছে কি, একটা কাঠামোগত উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে করে তাদের চিকিৎসা বলেন, স্বীকৃতি অথবা তাদের পুনর্বাসন এই জায়গায় কাজ করা যায়। তবে দুর্ভাগ্যজনক হচ্ছে কি, এটা রাস্তায় নেমে কেন দাবি করতে হবে? যেসব ছাত্ররা জীবন দিয়েছে, যারা তাদের অঙ্গহানি করেছে, যারা তাদের যে ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎকে রাষ্ট্রের জন্য জলাঞ্জলি দিয়েছে, তাদের জন্য রাষ্ট্রের কর্তব্য তো অবশ্যই আছে। এটার ব্যাপারে আমি মনে করি যে সরকার যতটা নজর দেওয়া দরকার ছিল ততটা হয়তো দিতে পারে নাই।
আর রাজনীতির যে বিষয়গুলো আমরা তো জানি, এই যে ফেব্রুয়ারি মাসের কথা বললেন, এই ফেব্রুয়ারি মাসটা হচ্ছে এমনিতেই ভাষা দিবসের, ভাষা আন্দোলনের মাস, স্বাভাবিকভাবেই এটার প্রতি একটা সংবেদনশীলতা থাকে। তার বাইরে আমরা পলিটিক্যাল যারা অ্যাক্টর আছে সব পক্ষের কিন্তু এখানে একটা আমরা প্রোগ্রাম দেখতে পাচ্ছি। যেমন এই যে স্বৈরাচার বা কর্তৃত্ববাদী সরকার যারা বিদায় নিল জুলাইয়ের 36 তারিখ, তারাও কিন্তু বলছে এই ফেব্রুয়ারি মাসে অনেকগুলো কর্মসূচি আছে। আজকেও দেখলাম যে দেশের বিভিন্ন জায়গায় তারা মিছিল মিটিং করেছে, ইত্যাদি করছে। তার মানে হচ্ছে কি, একদিকে যেসব প্রফেশনাল আন্দোলন আছে এর পিছনে উস্কানি দেওয়া হচ্ছে, সরকার তার প্রশাসন যাতে যথাযথভাবে অ্যাক্ট না করতে পারে তার জন্য উস্কে দেওয়া হচ্ছে। আবার একই সাথে এই যে সহিংসতা তৈরি করার মতো কিছু কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। এর বাইরে বিএনপির, যেটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান শক্তি বিএনপি, তাদেরও কিছু নিজস্ব কর্মসূচি আছে। তারা যেটা মনে করে যে আসলে একটা নির্দিষ্ট সময়, যে সময়ের মধ্যেই নির্বাচন হওয়া উচিত, সেই সময়ের চাইতে যাতে বেশি না নেওয়া হয়, অগণতান্ত্রিক বা অনির্বাচিত সরকার যাতে লম্বা সময় ধরে ক্ষমতায় না থাকে, যদি লম্বা সময় থাকে তাহলে তার একটা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে একটা প্রভাব পড়তে পারে। ফলে তারাও কিন্তু কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা বলছে। আবার অন্যদিকে ছাত্র সমন্বয়ক যারা ছিলেন তারাও কিন্তু নতুন যে রাজনৈতিক দল গঠন করার কথা আমরা শুনছি, তারাও হয়তো ফেব্রুয়ারি মাসে তাদের দল গঠন করবে। স্বাভাবিকভাবে এই রাজনৈতিক স্বাভাবিক প্রতিক্রিয়ার মধ্যে, স্বাভাবিক কর্মকাণ্ডের মধ্যে যখন অস্বাভাবিক কিছু কম্পোনেন্ট এর সাথে যুক্ত হয়, তখন স্বাভাবিকভাবে অনেক বেশি অস্থির হয়ে যায়। যেটা আমরা এই যে তিতুমির কলেজের কথা বললাম, তিতুমির কলেজকে যদি বলা হয় যে 7 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় করতে হবে, আবার ঢাকা কলেজ যদি বলে যে আমাদেরকে বিশ্ববিদ্যালয় করতে হবে, ইডেন কলেজ যদি বলে, তাহলে তো রাষ্ট্র চলবে না। আমাদেরকে চিন্তা করতে হবে রাষ্ট্র একটা মেকানিজম, একটা ব্যাকরণ অনুযায়ী চলে। ফলে আমি চাইলেই সব কিছু হবে এমন না, যেটা আজকে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন। রাশেদ খান, আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন যে বিভিন্ন জায়গায় এখানে এই ছাত্র আহত লীগ গেছে, মানে বিভিন্ন জায়গায় আপনি আওয়ামী লীগের যদি বলি, আপনি নাম সেভাবে বলেননি, কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় ইন্ধন আপনি দেখতে পাচ্ছেন, বিভিন্ন আন্দোলনে দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় এই সমস্যাগুলো হচ্ছে। যদি তাই হয়, আপনারা তো রাজনীতি করেন, আপনারা রাজনীতিবিদ, আপনাদের ভূমিকাটা তাহলে আসলে কোথায়? তারা যদি সফল হয়, এ ধরনের প্রোগ্রাম দিয়ে তারা যদি আসলে রাষ্ট্রের মধ্যে একটা চাওয়াজ তৈরি করে ফেলতে পারে, আপনারা তাহলে কী করছেন? দেখেন, 5 আগস্টের পরে যখন 8 আগস্ট এই সরকার শপথ নিল, এরপরে অনেকগুলো আন্দোলন হয়েছে, যেমন আনসার কু। সেই আনসার কুকে প্রতিহত করার জন্য আমরা গণ অধিকার পরিষদ কিন্তু সচিবালয়ের সামনে গিয়েছিলাম, এবং সেটা সফলভাবে সেই আনসারদের আন্দোলনকে নস্যাৎ করা হয়েছে। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, ছাত্ররাও ছিল, অন্য দলও ছিল। আপনি দেখবেন যে সেই সময় আমরা চেষ্টা করেছি যে সংঘাত ছাড়াই আসলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে, আমরা সেই ভূমিকা রেখেছি। এরপরে রিক্সা চালকের আন্দোলন হয়েছে, সেটা কিন্তু সবাই মিলে বন্ধ করা হয়েছে। বিচার বিভাগের বিচারকরা তারাও একই চেষ্টা করেছে, আমরা কিন্তু বিচার বিভাগ ঘেরাও করেছিলাম। এরপরে এরকম সচিবালয়ের কর্মকর্তারা তারা আন্দোলন করার চেষ্টা করেছে, একটা গোপন মিটিংয়ের আয়োজন করেছিল, সেটা কিন্তু এক ধরনের বানচাল করা হয়েছে। এবং আওয়ামী লীগ যখন বিভিন্ন সময় ঘোষণা দিয়ে মাঠে নামার চেষ্টা করলো, বিশেষ করে 10 নভেম্বর, তখন আমরা সবাই কিন্তু মাঠে নেমেছিলাম। এমনকি আওয়ামী লীগের কার্যালয়ে আমরা ঘেরাও করার জন্য আমরা কিন্তু রওনা দিয়েছিলাম। এইভাবে আমরা কিন্তু আওয়ামী লীগকে মাঠে নামা থেকে বিরত রাখার জন্য আমরা চেষ্টা করেছি, এবং যে কুগুলো তারা করার চেষ্টা করেছিল সেটা বন্ধ করার আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন আসলে ওইভাবে বন্ধ করাটা কঠিন, যে কারণে পুলিশও ওইভাবে অ্যাকশনে যেতে পারছে না। এই মুহূর্তে তিতুমির কলেজের শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা এই যে রাস্তা অবরোধ করছেন, বন্ধ করছেন, সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে, এর মাধ্যমে কি আসলে মানুষ আপনাদের উপরে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? একটু জনমত যাচাই করার চেষ্টা করেন আপনারা। হ্যাঁ, 7 কলেজ যেহেতু ঢাবির অধিভুক্ত ছিল, সেক্ষেত্রে 7 কলেজ সমন্বিতভাবে একটা দাবি করতে পারে। সমন্বিত বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বা শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা এর একটি বিহিত করব বা সমাধান করব। এখন আপনি সরকারকে মানছেন না, শুনছেন না, শিক্ষার্থীদের যার যেমন চাই সেই দাবিতে রাস্তায় নেমে যাচ্ছে। 10 টাকার জানেন, 10টা এই অন্তর্বর্তীকালীন সরকারের। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও কিন্তু একবারও বলা হয়নি যে আপনারা শিক্ষার্থীরা, বন্ধুরা, আপনারা আন্দোলন করেছেন, দেশের জন্য জীবন বাজি রেখেছেন, লড়াই করেছেন, আপনারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, আপনারা এখন পড়ার টেবিলে ফিরে যান। ডক্টর ইউনূস কি একবারের জন্য বলেছে? বলে নাই। এই সরকার তার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য
এবং যারা নতুন পার্টি গঠন করতে চায় তারা তো এই ছাত্রদেরকে কেন্দ্র করে পার্টি গঠন করতে চায়, সেক্ষেত্রে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য এই ছাত্রদেরকে পরিকল্পিতভাবে রাস্তায় রেখে দিয়েছে। একবারের জন্য এই উপদেষ্টারা সবাই বলুক যে বাবারা তোমরা অনেক আন্দোলন করেছো, কিন্তু তোমরা যদি এখন কে ডিসি নিয়োগ হবে, কে এসপি কোথায় নিয়োগ পাবে, সচিবালয়ের কর্মকর্তা কোথায় যাবে, এই যে বদলি, বিভিন্ন জায়গায় পদায়ন, এইগুলোর পিছনে যদি তোমরা পড়ে থাকো তাহলে এই দেশ আমরা চালাতে পারবো না। আপনি খোঁজ দিয়ে দেখেন যে প্রত্যেকটা জেলায় বিভিন্ন যে দপ্তর রয়েছে, সেক্টর রয়েছে, সেখানে 4-5 জন করে ছাত্রকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ডিসি কোথায় যাচ্ছে, কি করবে, ডিসির কাজটা কি। ডিসি এখন বলে যে ছাত্র সমন্বয়করা আমাকে যা বলবে ওর বাইরে আমি যেতে পারবো না। কোনো দলকে এখন গণে না, এসপিরা গণে না। জানেন এই অবস্থা হচ্ছে সারা দেশের। কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক তারা তো অভিযোগ করছেন যে বিএনপির বিভিন্ন অনুরোধে বিভিন্ন বড় বড় পদগুলোতে তাদের লোক বসানো হয়েছে, অ্যাটর্নি জেনারেল সহ। দেখেন আমি একসময় প্রতিবাদ জানিয়েছিলাম যে এই যে ডিসি এসপি নিয়োগকে কেন্দ্র করে কেলেঙ্কারি, প্রতিবাদ জানিয়েছিলাম। পরে আমার বিরুদ্ধে পাল্টা একটা পোস্ট দেওয়া হলো। দেখেন এখনো পর্যন্ত তদন্ত করা হয়েছে, আওয়ামী লীগের তালিকার ডিসিএসপি নিয়োগ পেল, এর পিছনের কারণটা কি, কারা এটা তৈরি করলো? এটা কি বিএনপি করলো, না গণ অধিকার পরিষদ, নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাকি সমন্বয়করা, নাকি সরকার? তদন্ত করেছেন? যুগান্তর পত্রিকায় একটি অভিযোগ এসেছিল, সেই অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠিত হয়নি। তার মানে কি? তার মানে ল্যামস্যাম দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে অভিযোগ ভিত্তিহীন। কিন্তু আপনি যদি প্রমাণ করতে চান যে এটা ভিত্তিহীন, আপনাকে কি করতে হবে? তদন্ত কমিটি গ্রহণ করতে হবে। আপনি করেন নাই। এবং আপনি, আমার কাছে তো স্পষ্ট তথ্য ছাড়া আমি কথা বলি না, যেহেতু রাজনীতি করি, সরকারের লোকজন তাদের সাথে তো দীর্ঘদিন ধরে অনেকের সাথে যোগাযোগ আছে, বড় বড় দলের নেতাকর্মীদের সাথে একসাথে আন্দোলন করেছি, যোগাযোগ আছে। ছাত্র সমন্বয়ক যারা আছে বিভিন্ন জায়গায় তো আমাদের লোকও আছে, সবাই যে খারাপ আমি সেটি বলবো না। হাতে গোনা কয়েকজনের কারণে এইভাবে ছাত্রদের নামটা আসতেছে। এখন ছাত্র বলতে আপনি যদি সবাইকে মনে করেন সেটিও না, যারা ওই যে বিভিন্ন জায়গায় দায়িত্ব নিচ্ছে তারা, যারা কমিটিতে আছে তারা। এখন তারা এই যে এইভাবে সরকারের নাকে দড়ি লাগিয়ে বা গলায় রশি ধরে রশি লাগিয়ে টানতেছে, এটা কিন্তু সত্য। এখন ছাত্রদের বাইরে ডিসিএসপি চলে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি সাংবাদিক, আপনি খোঁজ নিলেই পাবেন। বিএনপির কথা বলতেছে, হ্যাঁ বিএনপির হয়তো যারা বিএনপির সমর্থন করে বা একসময় বিএনপিকে সমর্থন করার কারণে বা ছাত্র জীবনে ছাত্র দলের রাজনীতি করেছে, তারা কিন্তু আওয়ামী লীগের 15 বছর বঞ্চিত ছিল। এমনকি অনেককে চাকরিচ্যুত করা হয়েছে, ওএসডি করা হয়েছে। তাদেরকে তো স্বাভাবিকভাবে এই সরকারের আমলে তাদেরকে আপনি পদায়ন করবেন, খুব স্বাভাবিক, এটা তো তাদের অধিকার। এখন তাই বলে এই নয় যে আপনি বিএনপিকে সুবিধা দিচ্ছেন, বরং আমরা দেখেছি সরকারের, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের যারা সুবিধাভোগী ছিল তারা বিভিন্ন জায়গায় নিয়োগ পাচ্ছে। এই যে সচিবগুলো, এরা কারা? এরা ম্যাক্সিমামই আওয়ামী লীগের সুবিধাভোগী। এবং আপনি সচিবালয়, আমি শেষ করি, সচিবালয়ে যান, দেখবেন যে আওয়ামী লীগের সুবিধাভোগীরা আরও বেশি সুবিধা পেয়েছে। কিসের বিনিময়ে? এই যে উপদেষ্টাদের এপিএস আছে, এদের 14 গোষ্ঠীর আত্মীয় স্বজন যারা যারা আছে একটু খোঁজ নেন, দেশের বাইরে কোথায় কি হচ্ছে একটু খোঁজ নেন। এপিএসদের আমরা বিগত সরকারের আমলে দেখেছি যে এপিএসদের মাধ্যমে সব লেনদেনটা হয়েছে। এখন যারা প্রত্যেকটা উপদেষ্টার এপিএস আছে, এদের জবাবদিহিতা করেন, ডিজিএফআইকে কাজে লাগিয়ে দিন, এসবিকে লাগান, গোয়েন্দা সংস্থাকে লাগান, সাংবাদিকরা লেগে যান। অনেক সাংবাদিক তো আমাদের কাছে এসে বলে যে ভাই কথা বলতে পারতেছি না, কথা বললেই তো আমাকে ফেসিবাদের দালাল বানিয়ে দেয়, আমি তো কোনো প্রতিবাদ করতে পারতেছি না। আপনারা একটু খোঁজ নেন না, খোঁজ নেন, প্রয়োজনে আমাদের কাছে একটু পার্সোনালি বসেন, তদন্ত করেন। জি, আসবো আপনার কাছে। মাসুমুর রহমান খলিল, আপনি এই অভিযোগ, আসলে কি শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যুক্ত হয়ে গেছে? আমি তো একটা সংবাদপত্রের সাথে জড়িত এবং আমি একটা নিউজ ম্যানেজমেন্ট আছি। একটা দর্শক আছে, ফোনটা নিয়ে আবার এই প্রশ্নে আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি পিন্টু দুয়ারি, পটুয়াখালী থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে দুইজন অতিথির কাছে। 19 ফেব্রুয়ারি মাস হচ্ছে ভাষার মাস। 1952 সালে যেসব ছাত্ররা জীবন দিয়েছিল তারা ইতিহাসের পাতায় অমর হয়ে আছে, এবং 1971 সালে যেসব ছাত্ররা জীবন দিয়েছে তারাও ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। আমার প্রশ্নটা হচ্ছে দুইজন অতিথির কাছে, এই যে জুলাই গণ অভ্যুত্থানে যেসব ছাত্ররা জীবন দিয়েছে তাদেরকে এই যে দলীয়করণ করা হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন দলে রং দেওয়া হচ্ছে বিভিন্নভাবে, তাদের এই যে ঐতিহাসিক যে একটা গুরুত্ব সেটা হ্রাস পাবে কিনা, এটাই হচ্ছে আমার প্রশ্ন। ধন্যবাদ। নিশ্চয়ই আমরা এই প্রশ্নের উত্তরটা খুঁজবো। যে আরেকজন আছে। হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি আমার নাম মিজানুর রহমান, আমি বাড্ডা থেকে বলছিলাম। জি বলেন। আমার প্রশ্ন হয়েছে সার্জিস আলম এবং যারা যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল, হাসনাত আব্দুল্লাহ, তাদের ডাকে যারা আন্দোলন করে আজকের পঙ্গু হয়ে রাস্তার
তারা মানবতার জীবনযাপন করতেছে, চিকিৎসা করতে পারতেছে না, তাদের ফ্যামিলি চলতেছে না, এই সমস্ত মানুষগুলির প্রতি তাদের কোনো সহানুভূতি তো নেই। এবং তারা কি করতেছে, মানে দামি দামি গাড়িতে চড়তেছে, বিয়ে শাদী করতেছে, বিভিন্ন জায়গায় হানিমুনে যাচ্ছে, সমস্ত মানুষের উপরে তারা যা খুশি তাই করতেছে। হ্যাঁ, এরকমের একটা পর্যায়ে এই মানুষগুলি রাস্তায় আছে, আর তারা বিয়ে শাদীর নামে বিভিন্ন জায়গায় আপনার প্রশ্ন বুঝতে পারছি। নিশ্চয়ই আমরা এই প্রশ্নের উত্তর মনে আমরা একটু আলোচনা করেছি। আমি একটু মহসিনুর রহমান খলিলি, আমরা বলছিলাম যে আসলে শিক্ষার্থীরাকে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া জড়িয়ে যাচ্ছে কিনা। না, যেটা বলছিলাম, আমাদের রাশেদ সাহেব যে অভিযোগটা করলেন সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ছাত্র সমন্বয়ক অথবা যারা ছাত্র রাজনৈতিক দল করবেন, বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা হস্তক্ষেপ করছে অথবা বিভিন্ন চাঁদাবাজি, এইসব অভিযোগ আছে। সত্যিকার অর্থে সাংবাদিক হিসেবে তো আপনাদের কাছে এগুলো মানে আছে। আমি যেটাই বলছিলাম আর কি, নিউজ ম্যানেজমেন্টে যেহেতু আছে, একটা ডেইলি কাগজের স্বাভাবিকভাবে সারা দেশ থেকে ইনফরমেশনগুলো আমাদের কাছে আসে। তো এইসব ইনফরমেশন অনুযায়ী আমরা দুইটা জিনিস দেখি। একটা হচ্ছে সমন্বয়ক নামটা, পরিচয়টা অনেক ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হচ্ছে। আর সমন্বয়কদের রাজনৈতিক দল যেহেতু এখনো শেপ নেয়নি, আর ওই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের রাশেদ সাহেব বলেছেন বিভিন্ন রাজনৈতিক দল, অরাজনৈতিক সংগঠন এবং সাধারণ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। ফলে এই সমন্বয়কদের একদম কাঠামোগত কোনো রূপ কিন্তু আমরা এখনো পর্যন্ত পরিষ্কারভাবে দেখি না। যেমন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, কমিউনিস্ট পার্টি, তাদের তো একটা আনুষ্ঠানিক রূপ আছে, কারা এর সাথে যুক্ত সেটা আমরা দেখি। কিন্তু ছাত্র সমন্বয়কদের ক্ষেত্রে, বৈষম্য বিরোধী আন্দোলনের ক্ষেত্রে এটা আমরা পুরোপুরি দেখি না। তবে আমরা যেটুকু খবর পাই, কোনো জায়গায় এই সমন্বয়কদের নাম, বৈষম্য বিরোধী ছাত্রদের নাম ব্যবহার করে কিছু প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেই প্রভাব বিস্তারের জিনিসটা এই সময়ে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, এটা বড় কোনো সংকট বলে আমার কাছে মনে হয় না। যেমন এখানে চাঁদাবাজির বিভিন্ন অভিযোগ আছে, অনেক রাজনৈতিক দলের ব্যাপারেও কিন্তু এইসব কথাগুলি আসে। কিন্তু সেটা এমন সমস্যা না যার কারণে আসলে বাংলাদেশ যে একটা সংস্কারের পথে অগ্রসর হচ্ছিল এবং 15 বৎসর ধরে একটা ফেসিবাদী রাজনীতির মধ্য দিয়ে, ফেসিবাদী শাসনের মধ্য দিয়ে আসছিল, এই অবস্থায় বাংলাদেশকে একটা স্বাধীন, সার্বভৌম এবং একটা সমৃদ্ধশালী রাষ্ট্রের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে সংস্কারগুলোর প্রয়োজন ছিল, সেই সংস্কারের প্রয়োজন শেষ হয়ে গেছে এবং বলা যায় না। আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে কি, রাজনৈতিক দলগুলো যখন জাতীয় কোনো স্বার্থে একতাবদ্ধ হয়ে কোনো উদ্যোগ নেয়, তখন কিন্তু এটার একটা সাফল্য আসে। আমরা যেমন ফেসিবাদী রাজনৈতিক যে দলগুলো আছে, একটা দল তো না, অনেকগুলো দল কিন্তু এখানে রোল প্লে করেছে। তাদের ভিতরে আন্তঃবিরোধ, বিসংবাদ, ঝগড়াঝাটি, এগুলো যদি আমরা দেখি, তাহলে মূল যে টার্গেটটা, বাংলাদেশ রাষ্ট্রকে সংস্কার করে একটা গতিশীল, স্বাধীন, সার্বভৌম, বিদেশি আধিপত্যবাদ থেকে বের হয়ে আসা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা অনেক সময় কঠিন হয়ে যায়। এটা ঠিক আছে, কোনো রাজনৈতিক দল একেবারে দুষ্ত্রুটিমুক্ত, সমন্বয়করা একদম নির্দোষ, সেটা কিন্তু আমরা বলবো না। তবে আমার মনে হয় এখন যে সময়টা আসছে, আমরা যদি সত্যিকার অর্থে কর্তৃত্ববাদী শাসন থেকে বাংলাদেশকে মুক্ত করে একটা সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের গঠনমূলক চিন্তা করা উচিত। যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তারা তাদের একদম সব দায়িত্ব পালন করতে পারছে এমন না, আবার তাদের করণীয়, তারা কাজ করতে পারছে, যে অনেক কিছু রোল প্লে করেছে সেটাও ঠিক। যেমন তারা যখন ক্ষমতায় আসে, সরকার গঠনের দায়িত্ব যখন নেয়, তখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং ব্যবস্থা একরকম ভেঙে পড়ছিল। একজন আমানতকারী ব্যাংকে গিয়ে 2000-5000 টাকা পর্যন্ত তুলতে পারতো না। এখন তো সেই অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। তারপরে এই যে প্রশাসন ভেঙে পড়া অবস্থা, পুলিশের সাহায্য পাওয়া যায় না, ব্যুরোক্রেসিতে গেলে কোনো সমাধান পাওয়া যায় না, ওই অবস্থা এখন কিন্তু নেই, অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। আমরা দুদিকেই দেখি। রাশেদ খান, আপনাকে জানতে চাইবো যে আপনি যদি বর্তমান রাজনীতিতে ফিরি, যে এখন যদি রাজনীতি দেখি, তাহলে বিএনপি, জামায়াত ইসলামী এবং আন্দোলনের নেতৃত্ব দেওয়া যে ছাত্র নেতারা আছেন, তাদের নিয়ে কিন্তু যত আলোচনা, সমালোচনা বা কথার লড়াই যাই দেখি, এদের মধ্যেই হচ্ছে। মানে এর বাইরে যারা আছেন, আপনারা যারা রাজনৈতিক দল করেন বা আছেন বা এখন সামনে আসছেন, বাংলাদেশের রাজনীতিতে আপনাদের অবস্থানটা আসলে কি? ধন্যবাদ। দেখেন, 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমরা। ওই সময় জেল খেটেছি, আমাদের অসংখ্য সহযোদ্ধা ওই সময় কারাবরণ করেছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেছেন যে ছাত্রনেতা তরিকুলের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, আমাদের নারী নেত্রী লুমা ছিল, তাকে শহীদ মিনারে লাঞ্ছিত করেছে। এবং আমাদের সাথে যে সকল শিক্ষকরা ছিল তাদেরকেও লাঞ্ছিত করেছে, আসিফ স্যার থেকে শুরু করে তানজিম স্যার। তো একটা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু আমরা আজকের এই পজিশনে আছি। এখন বিষয়টা হলো যে আপনারা মিডিয়ারা, সাংবাদিকরা কি করেন,
যে যত বিতর্কিত মন্তব্য করে ওইটাকে লুফে নেন, কারণ বাংলাদেশের জনগণ কিন্তু বিতর্কিত জিনিসটা দেখে বেশি, আলোচনা সমালোচনা চলে। আমরা তো আর হঠাৎ করে বলতে পারতেছি না যে জিয়াবাদ, বিএনপির রাজনীতি মানে জিয়াবাদ, আমরা জিয়াবাদ চাই না, মুজিববাদ চাই না। আমরা হঠাৎ করে বলতে পারতেছি না যে জামাত ইসলাম আসলে ভারতের এক্সটেনশন, এই ধরনের বিতর্কিত কথাবার্তা আমরা বলতে পারতেছি না। কারণ যারা বলতে পারতেছে নাগরিক কমিটির বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, আপনারা তাদেরকে ক্যাপচার করতেছেন, তাদের জিনিসগুলো বক্তব্যগুলো লুফে নিতেছেন। এবং এটিও আমরা পারতেছি না যে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কটাক্ষ করতে, বক্তব্য দিতে। কারণ আমরা অনেক সময় হিসেব নিকেশ করে কথা বলি যে আমার লেভেলটা আসলে কোথায়। এখন আমি যখন লেভেলের বাইরে গিয়ে কথা বলি তখন সেটা কিন্তু মানুষ বেয়াদবি মনে করে। এখন যারা এই বেয়াদবিগুলো করতে পারে, আপনারা গণমাধ্যম কিন্তু ওই বেয়াদবিটা লুফে নেন। কারণ বাংলাদেশের মানুষের একটা অভ্যাস আছে যে এই তর্ক বিতর্ক দেখতে কিন্তু তারা পছন্দ করে। এখন এই জায়গায় আমরা একটা ধারাবাহিক একটা শৃঙ্খলার রাজনীতি করছি। দেখেন, এই বাংলাদেশে সর্বপ্রথম কিন্তু কোটা সংস্কার আন্দোলনের পরে কিন্তু রাষ্ট্র সংস্কারের কথা আমরাই বলেছি যে কোটা সংস্কার আন্দোলন সফল হয়েছে, এখন রাষ্ট্র সংস্কার করতে হবে। আমরা যখন 2021 সালে দল গঠন করি তখন আমরা আমাদের ঘোষণাপত্রে উল্লেখ করেছিলাম যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে। এই সংবিধানকে বহাল রেখে কোনোভাবেই জনগণের কল্যাণ করা যাবে না, রাষ্ট্র পরিচালনা করা যাবে না। এবং আমরা বলেছিলাম যিনি দলীয় প্রধান তিনি কোনোভাবেই রাষ্ট্রের প্রধান হতে পারবেন না, দলের দায়িত্ব ছেড়ে তাকে সরকারের দায়িত্ব নিতে হবে। কারণ যখন দল এবং সরকার আপনি একাকার করবেন তখন আপনি গণভবন, বঙ্গভবনকে বানাবেন আপনার, বা মন্ত্রীপাড়ায় যে বাড়ি রয়েছে হ্যার রোডে, এই বাড়িগুলোকে আপনি বানাবেন, এই ভবনগুলোকে বানাবেন আপনার দলীয় কার্যালয়। অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও কিন্তু এই জিনিসটা, এই পার্থক্য কিন্তু আমরা দেখছি না। আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন, এখনও কিন্তু ওই হ্যার রোডের মন্ত্রীপাড়ার বাড়িগুলো এখনও কিন্তু রাজনৈতিক কার্যালয় হিসেবে কেউ কেউ ব্যবহার করছে। একটু সাংবাদিকরা, গোয়েন্দা সংস্থা একটু দেখেন, এই পরিবর্তনটা কিন্তু এখনো হয়নি। আমরা কিন্তু সেই পরিবর্তনের জন্য কিন্তু সেই সময় বক্তব্য দিয়েছি। এবং একই সাথে আমরা কিন্তু চিকিৎসা বলেন, শিক্ষা সংস্কার বলেন, বিভিন্ন সংস্কারের আলাপ কিন্তু আমরা 2021 সালে আমাদের 21 দফা কর্মসূচিতে আমরা উল্লেখ করেছি। কিন্তু বিষয়টা হলো যে আমরা কখনো তো ক্ষমতায় ছিলাম না, বা আমরা আসলে কখনো এমপি মন্ত্রী হইনি, যে কারণে আপনারা যারা ক্ষমতায় ছিল তাদেরকে আপনারা মিডিয়ার ভাইয়েরা তাদের বক্তব্যকে বেশি ফোকাস করেন। আর আমরা এই যে এই পর্যন্ত এসেছি, যতটুকু আমাদের সারা বাংলাদেশে তো আমরাও একটা জেলায় 10, 15, 20 হাজার মানুষ নিয়ে প্রোগ্রাম করতেছি, এটা কিন্তু আমাদের একটা অনেক পরিশ্রম, অনেক কষ্টের ফসল। আমরা কত সংগ্রাম করে এসেছি আপনি নিজেই জানেন। শৃঙ্খলাবদ্ধ রাজনীতি করলে কি তাহলে ফোকাসে আসা যায় না আপনি বলছেন? এইটাই বাংলাদেশের সমস্যা। বললাম না যে হিরো আলম বাংলাদেশে যতটা আলোচনায় আসে, একজন সৃজনশীল পলিটিশিয়ান, একজন ভালো মানুষ, আমি ধরে দিলাম যে আন্দালির ভবন পার্থ, তার বক্তব্য আপনি মানে কতটুকু সময় পান সামাজিক যোগাযোগ মাধ্যমে? সারাক্ষণ কিন্তু হিরো আলমের নাচানাচি এবং যারা আপনার বিতর্কিত মন্তব্য করে সেই জিনিসগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসে এবং গণমাধ্যম নিউজ করে। আমি আর একটি বিষয় বলতে চাই, দেখেন এই মুহূর্তে রাষ্ট্রের যে বিশৃঙ্খল অবস্থা, হজাবরল অবস্থা, এই সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল, এইখানে টেলিফোনে আপনি দুইজনকে যুক্ত করলেন, দুইজনই কিন্তু সরকারের সমালোচনা এবং ছাত্ররা তাদের সমালোচনা করলো, যে তাদের কাছে আমরা যে প্রত্যাশা করেছিলাম, কি প্রত্যাশা? তাদের কাছে প্রত্যাশা ছিল যে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে স্থগিত করা হবে, তাদের রাজনীতি যতক্ষণ না পর্যন্ত গণহত্যার বিচার হচ্ছে। আওয়ামী লীগের নিবন্ধনকে স্থগিত করা হবে, যারা আওয়ামী লীগের পান্ডা, সন্ত্রাসী, পাচারকারী ছিল তাদেরকে গ্রেপ্তার করা হবে। আজকেও দেখেন যে আওয়ামী লীগের, আমি যমুনা টেলিভিশন নিউজ দেখলাম, অন্যান্য ফেসবুকে দেখলাম যে আওয়ামী লীগের একটি জায়গার একজন উপজেলা বা জেলার সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছিল, পুলিশের কাছ থেকে আপনার ছিনতাই করা হয়েছে। পুলিশ নির্বিকার, তারা কিন্তু কোনো মানে গুলি ছড়ে নাই, তারা কিন্তু প্রতিহত করে নাই, পুলিশ নির্বিকার একদম খুব নিরীহ বালকের মতন দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। তার মানে কি, আওয়ামী লীগ যে অন্যায়টা করেছে, 15 বছর ধরে মানুষকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এই গণহত্যা চালিয়েছে, আপনি আওয়ামী লীগের ওয়ার্ড, উপজেলা বলেন, জেলা বলেন, সেন্ট্রাল বলেন, এখনও শুনছি যে আপনার ওই যে আমাদের যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তার বোনের বাসায় নাকি তিনি অবস্থান করছেন। আওয়ামী লীগের কয়জনকে আপনি গ্রেপ্তার করেছেন? 28 অক্টোবরের পরে বিএনপি, জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ সহ ভিন্ন মতের প্রায় আপনি 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করলেন। এত বড় অভ্যুত্থানের পরে এখনো পর্যন্ত আপনি 3,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করতে পারেন নাই। এই যে আওয়ামী লীগের প্রতি সরকারের নমনীয়তা, সরকার বিএনপির ঘাড়ে বন্দুক রাখছে, অমকের ঘাড়ে বন্দুক রাখছে। বিএনপির মহাসচিব আমি দেখলাম তিনি বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ মানে করবেন না, এটা কিন্তু বিএনপি কখনো বলে নাই বা করা না করে। আমি একটু শেষ করে দিই বিষয়ে। দেখেন, আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা স্পষ্টভাবে আজকে কিন্তু মধুর ক্যান্টিনে প্রতিবাদ জানিয়েছে 24 ঘন্টার মধ্যে
আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এবং তাদের নিবন্ধন স্থগিত করতে হবে, অন্যথায় জেলায় জেলায় আমরা সমাবেশ করব। গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও কিন্তু আমরা এই আওয়ামী লীগের গণহত্যার বিচারের দাবিতে আমরা আগামী বুধ বৃহস্পতিবার আমরা কিন্তু 64 জেলায় স্মারকলিপি প্রদান করব। প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি দেব। যদি এই সরকার গণহত্যার বিচার না করতে চায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে চায়, তাহলে কিন্তু আমরা এই সরকারের বিরুদ্ধে কিন্তু আমরা জোরালো আন্দোলনে নামবো। জি, মাসুমুর রহমান খলিল, আপনাকে জানতে চাইবো আসলে কি এই দেশের অবস্থা হজবরলর দিকে যাচ্ছে? আপনি রাজনীতি যদি বলি, আপনি ফেব্রুয়ারি রাজনীতির কথা বলছিলেন, বিএনপিও কিন্তু বলছে যে দ্রব্যমূল্য, ভোটের অধিকার ফিরিয়ে দেয়া, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে তারাও কিন্তু মধ্য ফেব্রুয়ারির দিকে কর্মসূচি দেবে, রাস্তায় নামবে। সবকিছু মিলে রাজনীতি কি আসলে এই ফেব্রুয়ারিতে একটু অন্যরকম হচ্ছে কিনা? রাজনৈতিক অবস্থা হজবরল আমি বলবো না, বলবো যে উত্তপ্ত অবস্থা, এবং সেই উত্তপ্ত অবস্থাটা ফেব্রুয়ারিতে যা আছে মার্চে এপ্রিলে আরও হতে বাড়তে পারে। এমনকি কোনো শাসনতান্ত্রিক সংকটও যদি আমাদের সামনে উপস্থিত হয় তাহলে বিস্মিত হওয়ার কিছু নেই। যেমন আমাদের একটা নেচার আছে, সেটা হচ্ছে যারা ক্ষমতায় থাকেন, যারা সরকারে থাকেন, তাদের কার্যক্রমের সমালোচনা আমরা সাধারণভাবে করে থাকি। তাদের যেসব নেগেটিভ জিনিস আছে এগুলো আমাদের সামনে সবচেয়ে আগে ধরা পড়ে। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের দায়িত্ব হচ্ছে একটা দেশকে সুশাসন দেয়া, অন্তত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য। সেই ক্ষেত্রে তারা যে ব্যর্থতার পরিচয় কিছু কিছু ক্ষেত্রে দিচ্ছে, এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। কিন্তু রাজনৈতিক দল যেগুলো আছে, যেমন এর আগের 15 বছর যদি আমরা হিসেব করি, আওয়ামী লীগের শাসন, যেটাকে এখন ফেসিবাদী শাসন আমরা বলছি, সেই ফেসিবাদী শাসনের 15 বছরে রাষ্ট্রকে বাংলাদেশের কোথায় নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের অর্থনীতি আমরা বছর বছর কিন্তু একটা হাই গ্রোথ দেখতাম, কিন্তু এখন দেখছি ভিতরে একেবারে ফাঁপা। যেমন একটা 1000 কোটি টাকার যদি একটা প্রজেক্ট হয়, সেটাকে ওখানে যদি 500 কোটি টাকা আপনার লুটপাট করা হয়, তাহলে এই যে 1000 কোটি টাকা আমার জিডিপিতে কিন্তু ইনক্লুড হচ্ছে। আর 500 কোটি টাকার যে লুটপাটটা, এটা তো আমার কাছ থেকে চুরি হয়ে গেল, কিন্তু এটা আমার উন্নয়ন হিসেবে দেখছি। এই যে হজবরল অবস্থা অর্থনীতিতে, তারপরে নির্বাচন ছাড়া 3টা সরকার গেল, তো এই 15 বছরের এই যে দুর্গতি বা দুঃশাসন, এগুলোকে মানুষ হয়তো অনেকেই ভুলে যাচ্ছে, হয়তো ভুলে যেতে বসেছে। যার কারণে আমরা এই প্রফেসর ইউনূস সাহেবের যে সরকার, 6 মাসের সরকার, আমরা বলছি এখানে ব্যর্থ, ওখানে ব্যর্থ, এখানে ব্যর্থ। হ্যাঁ, ব্যর্থ নয়, আমি সেটা কোনো যুক্তি দেখাবো না, তবে এটা তো ঠিক, প্রফেসর ইউনূস সাহেবকে বাদ দিয়ে যদি এই 5 মাসের সরকার যদি আমরা চিন্তা করি, তাহলে কি হতো? আর এখানে তো রাজনৈতিক দলগুলো আসলে তারা জাতীয় সরকার গঠনের যে প্রস্তাবটা আসছিল, এই জায়গাতে তারা একমত হতে পারে নাই। যদি জাতীয় সরকার হতো তাহলে কি হতো? ফেসিবাদী রাজনৈতিক দলগুলোর যে শক্তিটা, এই শক্তিটা সরকারের পেছনে থাকতো। আর এখন সরকারের উপদেষ্টা যারা আছে, তারা তো কেউ রাজনৈতিক না। আপনি যদি সমন্বয়ক 2-3 জনকে যদি বাদ দেন, তারাও কিন্তু এখনো পর্যন্ত কোনো রাজনীতির সাথে যুক্ত না অফিসিয়ালি, আর বাকিরা তো কোনো রাজনীতির সাথে যুক্ত না। স্বাভাবিকভাবেই সরকারের যে সক্ষমতার ব্যাপার, তাদের যে শক্তির বিষয়টা, এটা লিমিটেড হয়ে গেছে। তবে আমি ফাইনালি এটা বলতে চাই, রাজনীতি উত্তপ্ত হচ্ছে, এটা ঠিক আছে। মানে ফেব্রুয়ারি মাসে 3 পক্ষের কর্মসূচি আসতে পারে। যদি বিএনপি কর্মসূচি নাও দেয়, এরপরে 2 পক্ষের কর্মসূচিতে আমরা দেখতে পারবো, রাজনৈতিক তৎপরতা দেখব। তারপরে এপ্রিলে কিন্তু আরও মনে হয় জোরালো কিছু হতে পারে। আমরা চারদিকে বিভিন্ন জায়গায় সহিংস কিছু ঘটনা দেখতে পাচ্ছি। যেমন এই যে হেফাজতের মৃত্যুর একটা ঘটনা ঘটলো যৌথ অভিযানের ফলে। তারপরে আজকেও আমি একটা নিউজ ছেড়ে আসলাম, 2টা লাশ পড়ে আছে রাস্তায়। তো এই ধরনের ঘটনাগুলি ঘটছে, এবং এগুলি কারা ঘটাচ্ছে, এখানে কিন্তু শুধু দেশের ভেতরের রাজনীতি না, এখানে একটা আঞ্চলিক রাজনীতির একটা বিষয় আছে। রাশেদ খান, একদম শেষ সময় চলে এসেছি, 2 মিনিটের মধ্যে বলেন যে খলিল সাহেব যেভাবে সংখ্যা বলবো বা ভবিষ্যৎবাণী যাই বলেন, তিনি বলছিলেন যে ফেব্রুয়ারিতে একটু উত্তপ্ত হবে, মার্চ এপ্রিলের দিকে হয়তো রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। তাই আসলে কি তাই? দেখেন, আমরা যখন জাতীয় সংলাপগুলো হলো, আমরা তখন বলেছিলাম যে জাতীয় সরকার গঠন করেন, সবার অংশীদারিত্বের সরকার, তাহলে যেটি হবে যে সবাই আপনাকে অন করবে, সবাই সহযোগিতা করবে। তো আমাদের কথা শোনা হয়নি। পরবর্তীতে তথ্য উপদেষ্টা নাহিদ সাহেব নিজেই কিন্তু উল্লেখ করেছেন যে আমরা জাতীয় সরকার গঠন করতে চেয়েছিলাম, কিন্তু বিএনপি চাইনি। আমার কথা হলো যে আপনি অন্যান্য স্টেক হোল্ডার সবার সাথে বসতেন, সবাই যদি রাজি হতো আর বিএনপি যদি ওই সময় রাজি না হতো, আমি মনে করি সবার চাপে বিএনপি অবশ্যই রাজি হতো। এই সরকারের শুরুতেই কিন্তু এই ভুলটা হয়েছে, জাতীয় সরকার গঠন করেনি। এখন সরকার কি হয়েছে? সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই কারণে এখন সরকারের উপদেষ্টারা খাল খনন করতে যাচ্ছে এবং সেখানে লাল গালিচার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। দেখেন, এতটা বিচ্ছিন্নতা। ব্যারিস্টার সুমন, আপনি দেখেন নাই, আওয়ামী লীগের হতে পারে, তিনি হলে কি করতেন? ওই সময় খালের ভিতরে কিন্তু নেমে যেতেন। তো এই সরকার কিন্তু এই জিনিসটা বুঝতেছে না, উপদেষ্টারা। এবং আমি দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বেশি জাতীয় ঐক্য সংহতি বিনষ্ট করছেন। কিভাবে?
তিনি এর আগে বললেন যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে। তার মানে কি ছাত্ররা আপনাকে নিয়োগ দিয়েছে এই কারণে কি আপনি বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে আপনি কিংস পার্টিকে আশীর্বাদ জানাবেন? ডক্টর ইউনূস এই কাজগুলো কেন করছে? তিনি এই ধরনের শুধুমাত্র ছাত্রদের উপর নির্ভরশীল হওয়ার কারণে অন্যান্য দলগুলো মনে করছে যে আমাদেরকে মাইনাস করার এক ধরনের প্ল্যান চলছে। এখন এই সরকার যদি এইভাবে দলগুলোর সাথে দূরত্ব সৃষ্টি করে তাহলে দলগুলো সহযোগিতা করা বন্ধ করে দেবে, তখন কিন্তু দেশ অসহল হয়ে পড়বে। আর দেশ যখন অসহল হয়ে পড়বে তখন কিন্তু তৃতীয় পক্ষ ক্ষমতা গ্রহণ করার চেষ্টা করবে। সর্বশেষ বলবো, দেখেন সমন্বয়কদের বিরুদ্ধে অভিযোগ আসছে, এই সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, এপিএসদের বিরুদ্ধে পিএসদের বিরুদ্ধে অভিযোগ আসছে। আমি এই সরকারকে বলবো 24 ঘন্টার মধ্যে আপনাদের উপদেষ্টা, পিএস, এপিএস সহ আপনাদের যারা গুরুত্বপূর্ণ কর্মকর্তা রয়েছে, সচিব, তাদের আর্থিক বিবরণী জনসম্মুখে প্রকাশ করুন। খলিল সাহেব, আপনার কাছে জানতে চাইবো, যদি আসলে উত্তপ্ত হয়ে যায় রাজনীতি, আসলে লাভটা শেষ পর্যন্ত কার হবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি প্রথম কথা হচ্ছে কি, ডিসেম্বরে আমরা যে নির্বাচনের আশা করি, আমি বিশ্বাস করি যদি বর্তমান সরকার থাকে, অন্তর্বর্তীকালীন সরকার, এবং স্বাভাবিকভাবে কার্যক্রম চললে তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে। কিন্তু যদি ভাই যেটা বললেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টারা, ছাত্র সমন্বয়করা এরা যদি ব্যর্থ হয় তাহলে কি দাঁড়াবে? তাহলে নতুন একটা সরকার আসবে, সেই সরকারটা কি আসতে পারে আমরা কিন্তু জানি না। যেমন এটা হতে পারে সামরিক সেনা সমর্থিত সরকার হতে পারে, অথবা সেনাবাহিনীর সরকার হতে পারে, অথবা অন্য কোনো জাতীয় সরকার বা কিছু হতে পারে। তবে যেটাই হোক না কেন, ডিসেম্বর আর নির্বাচনের কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে রাজনৈতিক দলগুলোর উচিত হবে এই সরকার একদম ফেল করে হযবরল অবস্থা তৈরি হয় এমন পরিস্থিতির দিকে ঠেলে না দেয়া। যেমন সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি যদি এখন নির্বাচনের দাবিতে এবং নিত্য পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে যদি রাজপথে নামে, এবং একই সাথে আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের সমর্থক দেশি বিদেশি যে গোষ্ঠীরা আছে তারাও যদি রাস্তায় নামে, তাহলে তো এই সরকার গন্তব্য যেতে পারবে না। তার মানে নির্বাচন দেওয়ার জন্য ডিসেম্বর পর্যন্ত পৌঁছাতে পারবে না। এই বিষয়টা রাজনৈতিক নেতৃত্বের খুব গভীরভাবে চিন্তা করা উচিত। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, নিউজের এক্সট্রার আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছে। আগামী পর্ব আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন।